একটি গণতান্ত্রিক সরকার কখন হবে যখন তারা দুর্বৃত্তায়ন থেকে বিরত থাকার জন্য একটি নির্দেশই যথেষ্ট হবে। কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, কেন টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না, কেন দখল বন্ধ হচ্ছে না, কেন নেতৃত্বের সেই জায়গাটি হয়নি যে একটি নির্দেশই যথেষ্ট এগুলি বন্ধ হওয়ার জন্য। আমরা পরস্পরকে দোষারোপ করা, আমরা দীর্ঘদিন আমরা নানান ধরনের হয়রানির কথা বলে আমরা অনেক কিছুকে জায়েজ করে নিতে চাই, এটাও তো ঠিক না। এভাবে কি রাষ্ট্র চলে নাকি? আপনার দল বাংলাদেশের জন্মের সঙ্গে যুক্ত। এই দলটি কবে নাগাদ নির্বাচন চায়? প্রশ্নটা তো গোড়াতে এরকম যে দেশটির জন্মের সাথে আমাদের এই দলটি শুরু থেকে সংসদীয় রাজনীতিটাই করতে চেয়েছে। ৭৩ নির্বাচনে অংশগ্রহণ করেছিল দলটি। নির্বাচন এবং নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি ছাড়া তো একটি রাষ্ট্র চলে না। সেই হিসেবে আমরা আজকের প্রেক্ষাপটে আমরা ঠিক এই মুহূর্তে নির্বাচন বা অনেকে যেভাবে বলছে অমুক তারিখে নির্বাচন, এভাবে আমি বলছি না। তবে আমি বলবো যে শীঘ্রই সংস্কারকে রেখে, সংস্কারকে গুরুত্ব দিয়ে, সংস্কারের প্রয়োজনীয়তাটা রাষ্ট্রের পরিচালনার সাথে যুক্ত রেখে নির্বাচন হওয়া দরকার। সময় নিয়ে কথা বলছি না, আসলে এই মুহূর্তে সময়টা সকলের কাছে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা মাঠে আছি, কথা বলছি, আমরা দেখছি পতিত সরকার যে অবস্থাটা করে গিয়েছে, একেবারে খুব শীঘ্রই নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নেই। আমরা যদি বাস্তবতায় আমরা বিশ্বাস করি, তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ওই পরিস্থিতিটা যত দ্রুত উন্নতি করে নির্বাচনের দিকে এগোনো উচিত, এটাই আমি মনে করি। রাষ্ট্র যখন গতিপথ খুঁজে পাচ্ছে না, গতিপথটা পরিষ্কারও নয়, জনগণ ওই যে কেউ বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন না, ডক্টর ইউনূসের কথা বলেন যে সময় নিয়ে থাকতে পারে। আমাদের মাঝে এই প্রশ্নগুলো, এই কথাগুলো আসলো কেন? আসলে যেটা হয়, রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখে সাধারণ জনগণ খুব যে খুশি, সাধারণ জনগণ যে খুব তৃপ্ত, সেটা কিন্তু নয়। না থাকার কারণে মানুষের ভিতরে নানান প্রশ্ন, নানান ক্ষোভ, এবং সেই জায়গা থেকে ইন্টিরিয়াম গভর্নমেন্ট, সামনের নির্বাচন, জনগণের চাহিদা, এবং আবার চতুর্দিকে যে অরাজকতা চলছে, যে মব চলছে, এবং আরেকটা হয়েছে নতুন করে কিশোর গ্যাং। আমাদের কি হলো? আমাদের সমাজ থেকে সমস্ত সুশীলতা কোথায় চলে গেল? আমি জানি না। আমরা পরিবর্তন চেয়েছি, আমরা ফ্যাসিস্ট সরকারকে পতন চেয়েছি, তার পরবর্তীতে আমাদের সকলের যে ধৈর্য এবং সকল পক্ষ থেকে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য যে নিয়ম নীতি করে এগিয়ে যাওয়া, সেখানে কিন্তু আমরা সবাই অ্যাবসেন্ট। সেখানে আমরা স্বার্থের বাইরে কেউ কথা বলছি না। প্রত্যেকটি মহল, প্রত্যেকটি রাজনৈতিক দল, ইভেন ব্যক্তিবিশেষ স্বার্থের জায়গা থেকে কথা বলছি। তাহলে রাষ্ট্রটা কি তার এই ব্যক্তিবিশেষের স্বার্থের জন্য একটি রাষ্ট্র? আমরা কবে আমাদের সেই জনপদ তৈরি করতে পারবো যখন আমাদের তৃণমূল পর্যন্ত রাষ্ট্রের সমস্ত সেবাগুলি নিশ্চিত হবে? একটি গণতান্ত্রিক সরকার কখন হবে যখন তারা দুর্বৃত্তায়ন থেকে বিরত থাকার জন্য একটি নির্দেশই যথেষ্ট হবে? কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, কেন টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না, কেন দখল বন্ধ হচ্ছে না, কেন নেতৃত্বের সেই জায়গাটি হয়নি যে একটি নির্দেশই যথেষ্ট এগুলি বন্ধ হওয়ার জন্য? আমরা পরস্পরকে দোষারোপ করা, আমরা দীর্ঘদিন আমরা নানান ধরনের হয়রানির কথা বলে আমরা অনেক কিছুকে জায়েজ করে নিতে চাই, এটাও তো ঠিক না। এভাবে কি রাষ্ট্র চলে নাকি? রাষ্ট্রকে নিতে হবে একটি আদর্শিক এবং একটি জবাবদিহিমূলক জায়গায়। আমরা সেইভাবে চিন্তা করতে হবে যে আমি কাজ করছি আমার জন্য, আমার দলের জন্য, আমার ব্যক্তির জন্য, ঠিক এই জায়গায় না। আমার দল কি কাজ করছে, আমি কি কাজ করছি, তার যোগসূত্রটা ওই জায়গায় যাচ্ছে কিনা যে জনগণ সেবাটা পাচ্ছে কিনা, নিশ্চিতভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা। যদি তাই না হয় তাহলে আমরা কাহাতক
এই কাজ করব। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক মহলগুলো থেকে যে কথা বলা হচ্ছে, দোষারোপের জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। আমরা এখনও দোষারোপ করি, আমরা সহ অবস্থান নিশ্চিত করতে পারিনি। আমরা এখানে তৌহিদি জনতার নামে গিয়ে আমরা নারী ম্যাজিস্ট্রেটকে অপদস্থ করছি। আমরা শিক্ষকদেরকে এখনও অপদস্থ করেছি। দু সপ্তাহ বা 10 দিন আগে আমরা একজন শিক্ষককে লাঞ্ছিত করেছি। কেন? এই লাঞ্ছনা এবং বঞ্চনার মধ্য দিয়ে এবং তৌহিদি জনতার নামে যারা কাজ করছে তাদের অথরিটি কে দিল? কে দিল তাদের অথরিটি? আমাদের একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ, সেখান থেকে কি কাউকে বলা হয়েছে যে অমুককে গিয়ে তার পোশাকের জন্য কথা বলে আসো, তমুককে গিয়ে শাসন করে আসো? নো, এটা তো রাষ্ট্র কাউকে দেয়নি। আমাদেরকে এই জায়গায় ধৈর্যটা ধরতে হবে। এখানে সমস্ত ধর্মের লোক বসবাস করবে, সমস্ত রুচির লোক বসবাস করবে, সেটাই তো নিয়ম। একটি জনপদে আপনি আর আমি ইচ্ছা করে তো সব কিছু আমার মতো করে নিতে পারি না। তাহলে প্রত্যেকটি প্রকৃতিকে দেখুন, প্রত্যেকটি গাছ আলাদা, তার পাতা আলাদা, তার ফুল আলাদা। যদি স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যদি এগুলো তৈরি করে দিয়ে আমাদের মাঝে, আমাদেরকে ওইটা এখনও আমরা শিখতে না পারি যে ভিন্নতা এবং বিচিত্রতা নিয়েই কিন্তু আমাদের এই জীবন। সেই বিচিত্রতা নিয়ে যদি আমরা জীবনকে সাজাতে না পারি, রাষ্ট্রকে সাজাতে না পারি, পরস্পরের সহ অবস্থানকে নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা রাজনীতি করেই বা কী লাভ হবে? এবং আমাদের অন্য যা কিছু আছে তার মধ্য দিয়েও বা আমরা কী পাবো? এগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তার বিষয় রয়েছে। আমি মনে করি রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের মেলবন্ধন হওয়া উচিত খুব দ্রুত। প্রত্যেকের সহাবস্থান নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি মানুষের প্রত্যেকের ধর্ম, রুচি, জাত সব কিছু মিলেই কিন্তু আমাদের রাষ্ট্রটা চলবে। আমরা এখানে এক পক্ষ আমরা যদি বেশিও হই, কিন্তু আমি কিন্তু জবরদস্তি করার সুযোগ নিতে পারি না। যদি আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেছেন সকলকে সহাবস্থান করো। এবং দেখুন, আমি একটা পিঁপড়ে পর্যন্ত আমরা কিন্তু অন্যায়ভাবে মারতে পারি না, কিন্তু এখানে কি হচ্ছে? মানুষ পিটিয়ে মারা হচ্ছে। এই জায়গাগুলি কবে বন্ধ হবে? কে বন্ধ করবে? বন্ধ করার জন্য কারা একসাথে হবে? আমাদের জাতীয় ঐক্য দরকার এই সমস্ত কিছুর বিরুদ্ধে। সেই ঐক্যটা হতে হবে যে আমরা সকলের আগে মানবিক মানুষ হব, তারপরে আমাদের রাজনৈতিক দল, রাজনৈতিক চিন্তাভাবনা এবং তার প্রতিফলন। এ বিষয়ে আমি মনে করি দেশবাসীকে আহ্বান জানাবো যে আমাদের যে অভ্যুত্থান হয়েছে তারপরে আমরা নিজেদেরকে শুধরে আমরা সহ অবস্থান নিশ্চিত করতে যতক্ষণ না পারবো, ততক্ষণ কোনো রাজনৈতিক আদর্শ, সে যত বড় দল হোক, ছোট হোক, যত আদর্শই হোক, আমরা কিন্তু তার প্রতিফলন ঘটাতে পারবো না এবং সমাজ ও রাষ্ট্রকে আমরা আমাদের নিজেদের মতো করে আপন করে নিতে পারবো না। নির্বাচন নিয়ে কয়েকটি দলের তাড়াহুড়োকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে আসলে তারা তাড়াহুড়া করছে না। বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। একটি রাষ্ট্রকে চালিয়ে নেবার জন্য কখনোই ইন্টারিম গভর্নমেন্ট একটি স্থায়ী সমাধান হতে পারে না। সুতরাং নির্বাচন তো চাইবেই, রাজনৈতিক দলগুলোর চাওয়াই হতে পারে। একান্ত এটা বেশি কিছু চাওয়া না। এটা নির্বাচনটা রাজনৈতিক দলগুলো যেভাবে চাইছে, আমি মনে করছি যে একেবারেই স্বাভাবিক তাদের চাওয়াটা। আওয়ামী লীগ আবার সক্রিয় হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করার দাবিও উঠছে। আপনার অভিমত কি? দেখুন, আওয়ামী লীগ তো একটু পুরনো রাজনৈতিক দল, কিন্তু তারা তাদের জায়গাটিকে এমনভাবে হারিয়েছে, এমনভাবে নষ্ট করেছে। এখন তারা রাজনীতি কিভাবে করবে এবং তাদেরকে করতে দিতে হবে কেন, এই প্রশ্নটি কিন্তু জনগণ সহ একসাথে দিতে হবে। যে হত্যাকাণ্ড, যে লুণ্ঠন, যে দেশকে নিয়ে নানান রকম অনাচার করা, নির্বাচনের নামে ছেলে খেলা করা এবং কথায় কথায় গুম খুন, আয়নাঘর, সব কিছু যারা করলো, সেই দলটি কী করে আবার রাজনীতি করার চিন্তা করে? তাদেরকে আগে তাদের সংশোধনের কথা ভাবা উচিত, রাষ্ট্রের জন্য জনকল্যাণমুখী চিন্তা করা উচিত। তাদের যে শ্রেণীর নেতারা এই পতনের জন্য দায়ী এবং এই অধপতন রাষ্ট্রটাকে আজকে যেখানে নিয়ে পৌঁছেছে, সেই নেতাদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে তারা কখনো চিন্তা করতে পারলে সেটা জনগণ চিন্তা করবে তাদের ব্যাপারে। এককভাবে আমি এটা নিয়ে তো তেমন কিছু বলতে চাই না।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।